প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় শিল্প সাহিত্যে ২১। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন হায়াত মাহমুদ, অধ্যাপক ও লেখক, আমজাদ হোসেন, লেখক ও চলচ্চিত্রকার, এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ইতিহাস গড়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। দেশ জুড়ে উল্লাস। মাদক ব্যবসায় অসম্মতি জানানোয় প্রাণ দিতে হয়েছে চা দোকানদার বাবুলকে। অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। শাহলী থানার ওসি প্রত্যাহার। নিয়োগে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই বেড়েছে পুলিশের অপরাধ প্রবণতা, বলছেন মানবাধিকার কর্মীরা। অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কার না করায় যাত্রাবাড়ির আশপাশের রাস্তাগুলোর বেহাল দশা, দুর্ভোগে যাতায়াতকারীরা। আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার, জানালেন মেয়র। এবং ছুটির দিনে অমর ২১ গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। প্রথম শিশু প্রহরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি খুদে পাঠকদের। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। শিল্প সাহিত্যে ২১। আসলে ২১ আমাদের বাঙালি জাতীয়তাবাদের বলা যেতে পারে প্রথম উন্মেষ। আমাদের ভাষার লড়াই ১৯৫২ সালে, এবং প্রথমবারের মতো বাঙালি তার স্বকীয়তার প্রমাণ রাখতে চেয়েছিল সেই ৫২ ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং এই ২১-এর চেতনা কিন্তু সার্বজনীনভাবে বাঙালিকে বিভিন্ন সময়ে বাঙালির আন্দোলনকে প্রভাবিত করেছে। তার পরবর্তীকালেও একেবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত বা তারও পরবর্তীকালে বলা যায়। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব যে আমাদের এই শিল্প সাহিত্যে ২১ কতটা এসছে, ২১-এর চেতনা বা কতটা এসছে। আমি হায়াত মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি বলেন বিশেষ করে সাহিত্যের বিষয়টা, সাহিত্যে ২১ কতটা এসছে? ২১শে ফেব্রুয়ারি একটি ক্যালেন্ডারে একটি তারিখ। এই তারিখটা কীরকম এসেছে এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবন ২১-এর চেতনা দ্বারা আবদ্ধ হয়ে আছে। ২১-এর আমি প্রত্যক্ষদর্শী নই, আমার বয়স তখন অনেক কম ছিল। তো বাঙালিরা যে প্রথম যে বুঝলো যে বাংলা ভাষা আমার ভাষা, ভাষা ব্যাপারটা কেমন। এই বাতাস যেমন আমরা দেখি না, কিন্তু বাতাস না থাকলে মরে যাই, তাই না? তো ভাষার ব্যাপারটা এইরকম। ভাষা আমরা যারা পণ্ডিত মানুষ তারা হয়তো ভাষা করেন, ভাষা শৃঙ্খলা গবেষণা করতে। সাধারণ মানুষ কি শুধু মারপাট থেকে পড়েই ভাষা শিখে সকলকে দেখে করে তার অনুভূতি জাগ্রত হয়, ইত্যাদি ইত্যাদি। তো ভাষা, তোমার ভাষায় তুমি বলতে পারবে না, এবং সময়টা কখন, তখন কিন্তু পাকিস্তানে এমন, এবং লোকজন কিন্তু খুব পাকিস্তানপন্থীও। কিন্তু যে এই রকম একটি পদক্ষেপ কথা জানা গেল, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষজন বিদ্রোহ করল। তখন বলল, আরে এটা তো অদ্ভুত কথা, আমার ভাষায় আমি কথা বলতে পারবো না। একজন তো বলতেই পারেন যে নিজের বাড়িতে তুই বাংলাই বলবি, মার সঙ্গে তো বাংলাই বলবি, বাবার সঙ্গে তো বাংলাই বলবি। কিন্তু এটা তো প্রতীক অর্থে তুমি বাংলায় করতে পারবে না, মানে তোমার চাকরি বাকরি বাংলা হবে না, তার মানে তোমার বেকারত্বের একটা সার্বক্ষণিক
ও থাকছে। তুমি উর্দু শেখো, তার বেকার থাকবে না, এই হচ্ছে ভেতরের কথাটা। তো বাঙালিরা এমনিতে কিন্তু ভাষা ব্যাপারে সব ভাষাই পছন্দ করে। আমাদের ভাষা শেখার ব্যাপারে খুব উৎসাহ আছে। গ্রামে গঞ্জে ছোটবেলা থেকে তো মাহফিজ তৈরি হচ্ছে, আরবি বুঝুক না বুঝুক আরবি তো মুখস্থ করছে। ফলে এই ব্যাপারে আমাদের কোনো সংকীর্ণতা নেই। কিন্তু যখনই এটা বুঝতে পারা গেল এর মধ্যে একটা চক্রান্ত কাজ করছে যে আমি যাতে বেশি দূর যেতে না পারি, তখন ব্যাপারে যে একটা চক্রান্ত, এর বিরুদ্ধে যে উঠে দাঁড়ানো দরকার, এই চেতনা সকলের মধ্যে এসে গেল। এটা কাউকে বলে বলে শেখাতে হয়নি, এটা চিমটি কাটলে যেমন লাগে সেই রকম একটা ব্যাপার। তো পরে একুশকে নিয়ে প্রথম যারা কাজ করেছেন, প্রথম এটা আবার রিপ্রিন্ট হয়েছে, কিন্তু এটা হাসান হাফিজুর রহমান যেটা করেছিলেন, একুশের সংকলন। এই আমলের প্রধান ব্যক্তিরা তো এখন আর অন্য জগতের বাসিন্দা, এখন তো আর নাই। একুশের বই 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম রচিত যে বই, এটা তো অনবদ্য এবং প্রত্যেকের এটা রাখা দরকার, যারা বইপত্র সংগ্রহ করেন বা বই ভালোবাসেন। এটা তো ইতিহাসের অংশ। ফলে একুশকে নিয়ে কথা বলা মানে আমি ইতিহাসকে নিয়ে কথা বলছি, ইতিহাসের মধ্যে আমি বেঁচে থাকছি। তো একুশকে দিয়েই আমাদের চেতনার শুরু। এখন কমে গেছে, কিন্তু আমাদের সময়ে তো 21শে ফেব্রুয়ারি তারিখে যে বাংলা একাডেমিতে মেলা হতো, কত অসংখ্য যে সাময়িকী বেরোতো, তারা কর্তব্য নয়। তো এখন তো বইপত্র বের করা আরো অনেক সহজ। মানে 64-20টা বই একদিনে বের করা যায়, তখন তো লাগতো অন্তত 10 দিন, কেন হ্যান্ড কম্পোজ। তারপরেও দেখতে পাচ্ছি যে না, খুব বেশি তো ওই বেরোচ্ছে না। এবং আরেকটি খুব দুর্লক্ষণ আমি দেখতে পাচ্ছি, আমি নিজে যেহেতু সারা জীবন মাস্টারি করেছি এবং এই নানান ছেলেপেলে নিয়ে আমার নাড়াচাড়া, এটা একটা বুলির মতো হয়ে গেছে বাংলা মাতৃভাষা। মাতৃভাষাকে তো বোধের মধ্যে থাকতে হবে, এটা তথ্য হিসেবে থাকলে তো হবে না। আমাকে তো মাতৃভাষাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকতে হবে। এটা গ্রামে গঞ্জে পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলের কি পরিমাণ বেড়েছে। ইংরেজি কার সঙ্গে বলবি? আমরা এই বুড়ো বয়স হইতে গিয়ে লন্ডনে গিয়ে এক কথা বোঝাতে পারে না সাহেবদের, উচ্চারণ তো আলাদা, তাই না? ভাষা তো মানে শুনে বুঝতে হবে। তো আমার উচ্চারণ যদি সে না বোঝে, সে রেসপন্ড করবে কি করে, তাই না? তো বাংলা ভাষা আমাদের অমরত্ব দিয়েছে। রবীন্দ্রনাথ আমাদের ভাষার নোবেল পুরস্কার জয়ী প্রতিভা, সাহিত্যে, তাই না? রবীন্দ্রনাথের কোনো তুলনা নেই। মানে কেউ যদি এখন মনে করেন যে আমি আর কিছু পড়বো না, কেউ রবীন্দ্রনাথ পড়বো, তা সারা জীবন চলে যাবে। হ্যাঁ, যে আমি রবীন্দ্রনাথ নিয়ে ভাববো, রবীন্দ্রনাথ পড়বো, এইরকম জ্যান্ত সাহিত্যিক পৃথিবীর আর কোনো ভাষায় নাই। রবীন্দ্রনাথ মারা গেছেন তো কম দিন না, 41 সালে, 75 বছর, তাই না? তো তার মৃত্যুর পরেও এইভাবে নিজস্ব সংস্কৃতির ভিতরে জ্যান্ত হয়ে নড়াচড়া করছেন, দৌড়চ্ছেন, হাঁটছেন, সকলকে প্রভাবিত করছেন, এমন তো নেই, পৃথিবীর কোনো সাহিত্য নেই। এইটা খুব একটা উল্লেখযোগ্য ঘটনা, মনে রাখার মতো। রবীন্দ্রনাথ আমাদের বাঁচিয়ে রেখেছেন। রবীন্দ্রনাথ আজকাল এটা সময় নিয়ে কম পড়া হয়,
যে কি পরিমাণ নিজের অলক্ষ্যে ক্ষতি হচ্ছে যারা পড়ছেন না তাদের। আর এটা তো সাংস্কৃতিক আবহ তো এতে পাল্টে যাচ্ছে, সেই পাল্টানো ভালোর দিকে না। মানে আমার সমকালীন যারা বেঁচে আছে তাদের লেখা তো সবসময় আসতে পড়বই, সেটা তো অন্য কথা। তো আমার ধ্রুপদী লেখক যারা, তাদের যদি না পড়ি তাহলে কি করে চলবে? আমাদের ছোটবেলাতে মনে আছে যে ওপরে ভূগোলের বই, পিছনে একটা করে গল্পের বই, উপন্যাস, কিছু একটা শরৎচন্দ্র, এরকম কিছু। তো এখন সময় পাল্টে গেছে, পড়াশোনার দিকে ঝোঁক কমে গেছে। আমি সেই জন্য একটা কথা বলি, অনেকে আপত্তি করতে পারেন, যে উন্নত দেশে, উন্নত মানে আমি বলছি যে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছে এরকম দেশে উন্নততর প্রযুক্তির থেকে কিছু আনা উচিত নয়। তাতে ক্ষতি হয়, তাতে ভালো হয় না, ওর প্রভাবে পড়ে যায়। ধন্যবাদ। আবার আসবো পরে আপনার কাছে। একটু আমজাদ হোসেন, আপনার কাছে আসি। আপনি একাধারে লেখক এবং চলচ্চিত্রকার। আপনার কাছে দুটি বিষয় জানতে চাইবো। আমাদের লেখালেখিতে, সাহিত্যে বা কবিতায় 21 বা 21-এর চেতনা কতটা এসছে এবং চলচ্চিত্রে কতটা এসছে? চলচ্চিত্রে তো আসলে তেমন ভাবে আসেনি। আমরা ওই একটি ছবির কথাই বারবার আমাদের বলতে হয়, জীবন থেকে নেয়, যেই ছবিটিরও কাহিনী সংলাপ আপনারই লেখা, আমরা স্মরণ করতে চাই। তো চলচ্চিত্রে তেমন কিছু আমরা পাইনি, কেন এই বিষয়টা নিয়ে? না, আমার প্রথম যে কথাটি সেটি হলো যে 21 আমাদের সবার হৃদয়ে ভয়ঙ্কর রকমের একটা জায়গা করে রেখেছে। আমরা যারা ছোট ছিল বা এখনকার ছোট বা যারা আছেন, সবার মনেই প্রথমেই কিন্তু 21টি, তারা যখন বড় হতে থাকে এখনও 21 তাদের মনে একটা ছাপ ফেলে। 21 ছিল আমাদের ভাষা আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক আন্দোলন, এবং সেই সঙ্গে পুরো বাঙালি সাংস্কৃতিক আন্দোলন, এবং একটি মাত্র আন্দোলন যেটা খুব নির্ভেজাল আন্দোলন ছিল এবং ছাত্ররা করেছিল, যার জন্য এটার মূল্যায়ন আমাদের দেশে অনেক অনেক বেশি, যার পরিণাম মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো কাজে 21 ওই বর্ণমালার মতোই আমাদের জীবন, মানে 21 দিয়েই আমাদের শুরু করতে হয়। আমাদের যেটা আপনি বলেছেন সাহিত্যের কথা, আমাদের আগের যারা লেখক ছিলেন এই দেশে, তাদের অনেকেরই পশ্চিমবঙ্গের সাহিত্যের একটা প্রভাব ছিল, কি কবিতায়, কি ছোট গল্পে, কিংবা উপন্যাসে। 21-এর পরে কিন্তু আস্তে আস্তে কবিতার একটা আলাদা ভুবন তৈরি করে ফেলেছে এই বাংলাদেশে ভয়ঙ্করভাবে। এবং তাদের প্রমাণস্বরূপ আপনি হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আলাউদ্দিন আলাদাদের কিছু ছোট গল্প এবং কিছু কবিতা, আল মাহমুদের কবিতা, এগুলো সব 21-এর ফসল। 21 প্রচুর পরিমাণে আমাদের ছেলেদেরকে প্রভাবিত করেছে। এবং আজকের যে 21-এর বই মেলা, আমরা যদি দেখি যে ছেলেরা যাচ্ছে, হই হুল্লোড় করছে, কিংবা আগের মতো সেরকম পরিশ্রম করছে না, বই কিনছে ঠিকই, হয়তো মননের গভীরে বা পড়াশোনার গভীরতা পাচ্ছে না, কিন্তু 21 তাদের আত্মায়, 21 তাদের চেতনায় কিন্তু বেঁচে আছে। 21 বেঁচে আছে বলেই বাংলাদেশ বেঁচে আছে। 21 সমগ্র সত্তার মধ্যে 21, কারণ 21-এর সঙ্গেই মুক্তিযুদ্ধ। গণ অভ্যুত্থানটা বাদ দিলাম 69-এর, মানে 69-এর গণ অভ্যুত্থান হয়ে যে মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু 21 ভীষণভাবে, নাসিরুদ্দিন ইউসুফ বলতে পারবে যে 21 অসম্ভবভাবে প্রভাব করেছিল বলে আজকে আমরা আলাদা একটি দেশ পেয়েছি, আলাদা সাহিত্য পেয়েছি, আলাদা চলচ্চিত্রও পেয়েছিলাম। কিন্তু মাঝখানে চলচ্চিত্রের যে অসুবিধাগুলো হয়েছে, যে জীবন থেকে নেওয়ার পরপরই আমরা অনেকগুলো ছবি হয়তো আমরা 60-এর দশকে, 70-এর দশকে করেছিলাম, ভালো মন্দ যাই হোক, মানে ছবি দেখার মতো একটা জায়গায় চলে এসেছিলাম। কিন্তু ওই যে একটি কথা বলেছিল লন্ডনে এক সাংবাদিক, যে অ্যাকশন ছবিগুলো নষ্ট করে দিয়েছে ব্রিটিশ ফিল্ম কালচার, এবং বাংলাদেশের ছবিকে নষ্ট করে দিয়েছে বোম্বের অ্যাকশন ছবি।
একদম, মানে আমরা যে বক্তৃতা দিব একটা প্রেস কনফারেন্সে লন্ডনে, আমাদের আগে ওই ভদ্রলোক বললেন মাত্র 6-7 লাইন, তারপরে মনে হলো যে আমাদের সমস্ত কথা উনি বলে দিয়েছেন, আমাদের আর বলার কিছু নেই বোধহয়, এরকম মনে হচ্ছিল। তো আমাদের চলচ্চিত্রের খুব ভয়ঙ্কর খারাপ অবস্থা এখন। ভয়ঙ্কর মানে কি, এটা এদেশে চলচ্চিত্র আছে কিনা বলা যাচ্ছে না। সাহিত্যের কথা বলি, সাহিত্যের কথা হলো যে একটা দিন কিছুটা ভাটা পড়েছে, আমাদের মধ্যেই কিছুটা ভাটা পড়েছে। আমরা কেউ সজাগ হয়ে বলতে পারবো না যে বিগত 5 বছরের মধ্যে একটি ছোট গল্প কিংবা একটি উপন্যাস খুব হইচই করেছে, খুব আলোচিত হয়েছে, খুব ভীষণভাবে মন কেড়ে নিয়েছে। তার আগের ইয়েতে আছে প্রচুর ভালো গল্প আছে। এই যে আমাদের একটা ভাটা পড়েছে, ভাটার নানান রকম কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, থাকতে পারে, সব মিলিয়েই আমাদের ভাটা পড়েছে। আগের মতো আর নাটক হচ্ছে না, পয়সা দিয়ে নাটক দেখতে চাচ্ছে না লোকে। আগের মতো বাড়িতে, মুসলমান বাড়িতে আমার খুব আশ্চর্য লাগে যে পাকিস্তান আমলেও বাড়িতে, মুসলমান বাড়িতে ঘুঙুরের শব্দ শোনা যেত, হারমোনিয়ামের শব্দ শোনা যেত। এখন কোনো বাড়িতেই সেই হারমোনিয়ামের শব্দ নেই, সেই ঘুঙুরের শব্দ নেই। এগুলো গেল কোথায়? এই যে উৎসব হয়, উৎসব হয়, উৎসব হয়, উৎসবে আমি প্রাণ পাচ্ছি না, আমরা কেউই প্রাণ পাচ্ছি না। যাচ্ছি, আসছি, দেখছি, কখনো বক্তৃতাও দিচ্ছি, কিন্তু উৎসবগুলোতে উৎসবের মতো উৎসব হচ্ছে না। এই যে ওই উল্লাস আনন্দ নেই, ওই উল্লাস আনন্দ নেই। এই যে বইমেলায় বেরিয়েছে, এর মধ্যে পর্যায়ক্রমে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে আজকাল যেমন গান বের করতো মাঝখানে 2-3-4 বছর আগে, যে যারা গায়ক না তারা পয়সা করে ইনভেস্টমেন্ট করে নিজেদের ক্যাসেট বের করতো। এখন মনে হচ্ছে, এখন দেখা যাচ্ছে বইমেলায় যে অনেক অসংখ্য লেখক টাকা পয়সা দিয়ে প্রকাশককে সে তার বই বের করছে। এটা খুব ভালো দিক না, এটা খুব ভালো দিক না। এবং এদিক থেকে প্রকাশকরা খুব সংযুক্ত না হলে, প্রকাশকদের লোভ সংবরণ না হলে, মানে ভালো সাহিত্য, ভালো গল্প, ছোট গল্প বের হওয়া খুব মুশকিল আছে। আর সবচেয়ে বড় মুশকিল হলো যে সমকাল বলেও তো আমাদের একটা পত্রিকা ছিল, বা আমাদের সময় এই ছিল, কিন্তু স্বাধীনতার পরে পাশের দেশে একটা পত্রিকায় সংস্কৃতির ঐতিহ্য হয়ে গেছে, দেশ পত্রিকা, সাহিত্য বা ইসের কোনো পত্রিকা নেই আমার দেশে, সেইভাবে পপুলার হচ্ছে না। এবং এটা পপুলার না হওয়াতে হচ্ছে কি, যে বড় উপন্যাস মানে একটু দীর্ঘ হয়, বড় উপন্যাস বেরোচ্ছে না, কারণ কেউ লেখাটাকে পেশা হিসেবে নিতে পারছে না। যদি বড় উপন্যাস লিখতে যায়, মনে করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা আস্তে আস্তে পত্রিকায় বেরিয়েছে, বা হাসলুবাগের উপকথা আস্তে আস্তে পত্রিকায় বেরিয়েছে, লেখক নিজেও পয়সা পেয়েছে, বই হিসেবে বের হওয়ারও পয়সা পেয়েছে। আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াব, জনকণ্ঠে খোয়াবনামা যখন বেরোলো, আস্তে আস্তে বেরিয়েছে, টেলিফোন করেছে, আমরা প্রতিদিন পড়েছি, তাদেরকে জানিয়েছি। এখন দৈনিক পত্রিকাগুলোর সাহিত্যের পাতা নেই, একটি পৃষ্ঠা কোনো রকমভাবে ছেড়ে দেওয়া হয়। আমাদের দেশের যত লেখক সব কিন্তু দৈনিক পত্রিকাগুলোর সাপ্তাহিকতায় লিখে লিখে লেখক হয়েছে, পপুলার হয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সে কেমন লেখে সেই পরিচিতি পেয়েছে সবার কাছ থেকে। আগে যেমন ঢাকা ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, কবি মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম সাহেব, তারা বিটিভিতে সপ্তাহে 2, 3, 4 করে নতুন বইয়ের উপরে আলাপ আলোচনা করতেন। এখন সেটাও করা হয় না। আমাদের যে এতগুলো হয়েছে, স্যাটেলাইট হয়েছে, এতগুলো টেলিভিশন হয়েছে, কোনো টেলিফোনে সাহিত্যের উপর কোনো প্রোগ্রাম নেই, লেখকদের উপরে। আগে বিটিভিতে অন্তত দল বেঁধে 21-এর সময়ে কবিরা গিয়ে দিনের পর দিন কবিতা পড়তো, ছোট গল্পকাররা যেত, সবাই যেত, একটা উৎসবের মতো হতো। এখন মনে হয় যে 30টা স্যাটেলাইট, তারা দেশের বাইরে, আমাদের সাহিত্য জগৎ কিংবা আমাদের শিল্প সংস্কৃতির কেউ নন, তারা কেউ নন। তারা এই নিয়ে কোনো চিন্তা ভাবনাও করে না। আমাদের নাটক কোথায় যাচ্ছে, আমাদের চলচ্চিত্র কোথায় যাচ্ছে, কি হচ্ছে, একদম এগুলো ছেড়ে দিয়েছে তারা। তাদের ব্যবসায়ের জন্য ওই বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত আছে। ধন্যবাদ। পরে আবার আসবো আপনার কাছে। বাচ্চা ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মইন বলছিলাম, পাংশা রাজবাড়ি থেকে। বলুন। বলছিলাম আর কি, আমরা কিভাবে শিল্প সাহিত্যকে রক্ষা করতে পারি আর কি। মানে আমাদের বাংলাদেশে যে অবস্থা, হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে আমাদের শিল্প সাহিত্য ক্ষতির দিকে যাচ্ছে, তো আমরা কিভাবে এটা রক্ষা করতে পারি? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সে নিয়ে আলোচনা করছি দর্শক। আমি বাচ্চু ভাই আপনার কাছে যাব যে আপনি যদি একটু বিশেষ করে আপনি অনেক মাধ্যমে কাজ করেন, আপনি মূলত মঞ্চের লোক, মঞ্চ নির্দেশক, বাংলাদেশের মানে শ্রেষ্ঠ মঞ্চ নির্দেশক বলা যেতে পারে আপনাকে। আপনি একই সাথে চলচ্চিত্রকার, চলচ্চিত্রে আপনার প্রতিভার ছাপ আমরা পেয়েছি। আপনি অন্যান্য মাধ্যমে কাজ করেন, আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনি একটু বলেন যে এই বিষয়টি। আমি প্রথমে বলবো কি যে বাঙালি জাতিসত্তা চিহ্নিতকরণের জায়গাটা হচ্ছে 48-52। এর আগে কিন্তু শিল্প সাহিত্যে কবিরা, সাহিত্যিকরা বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন, তাদের রচনার মধ্যে পাই। সেটি মধ্যযুগেও পাবো, সেটি অতুল প্রসাদের গানে তো সাংঘাতিকভাবে পেয়েছি, তার আগে আব্দুল হাকিম সহ যারা আছেন তাদের সবার পেয়েছে। কিন্তু পাকিস্তান সৃষ্টির সময় দেখবেন 735 থেকে 46, এই 11 বছরে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে সেটা নিয়ে কিন্তু কলকাতা কেন্দ্রিক পত্রপত্রিকায় কিন্তু যারা পাকিস্তানের জন্য অপ্ট করবে সেরকম বাঙালি মুসলমানরা কিন্তু লেখালেখি শুরু করেছিল যে বাংলা ভাষা হতে হবে, সেটা ছিল। কিন্তু প্রথম আমার ধারণা 48-52 হচ্ছে জনমানসের একটি সামষ্টিক প্রকাশ ঘটল। এর আগে কিন্তু ছিল না। এর আগে ব্যক্তি পর্যায়ে আমরা লিখছি বাংলা সাহিত্য, বাংলা ভাষা, ওই অনেক কিছু। এই যে সমষ্টির কণ্ঠস্বর যে আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলাদেশ আমার দেশ এবং বাঙালি সংস্কৃতি আমার ঐতিহ্য, এই নিয়ে গর্ব, এই নিয়ে গৌরব, গর্ব এবং এটি আমার অধিকার, এটি কিন্তু চিহ্নিত করলো। আমার কথা হচ্ছে যে তারপরে রক্ত তো অনেক ঝরল 71 হয়ে এখন পর্যন্ত। কিন্তু আমার একটু নিজের কিছু অবজারভেশন আছে। সেটি হচ্ছে যে আমার নিজের মনে হয়েছে যে বাংলা ভাষা আন্দোলন নিয়ে 52 সাল এবং তার সংলগ্ন 53-54 হাসান হাফিজুর রহমানের আবির্ভাব, তার সেই সংকলন, আপনি দেখেন শহীদ মিনারের ডিজাইন, শহীদ মিনার তৈরি হওয়া, নভেরা, আব্দুল হামিদের প্রশ্ন যে এই সামগ্রিক ব্যাপার নিয়ে কবর নাটক ছাড়া তেমন কোনো নাটক আমরা দেখতে পাই না যেটি কাল উত্তীর্ণ হয়েছে। অনেক নাটক লেখা হয়ে থাকতে পারে যেগুলো আমাদের জেনারেশনে পৌঁছানে। আমরা তো মুক্তিযুদ্ধের জেনারেশন, মানে 60-70 দশকের, ভাষার জেনারেশন না। ভাষার জেনারেশনে যে কাজটা হয়েছে সেই কাজটা একটিমাত্র নাটক মঞ্চে একেবারেই সকল বাধা, পাকিস্তানি আমল বলেন, পরবর্তী বাংলাদেশের সেনা শাসন বলেন, স্বৈর শাসন বলেন, মৌলবাদীর উত্থান বলেন, কবর নাটকটা কিন্তু তার ধারাবাহিকতা রেখেছে। আর কোনো নাটকের নাম বলতে পারি না, দুঃখজনক। কিন্তু উপন্যাসের জায়গায় যদি আসেন, আমি মনে করি ভাষা আন্দোলনের উপর কোনো উপন্যাস সেভাবে হয়নি। আমি আমজাদ ভাইয়ের সামনে দৃষ্টতা দেখাচ্ছি, হায়াত মাহমুদের সামনে দৃষ্টতা দেখাচ্ছি। জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে আর আরেক ফাল্গুন, আমি বলছি সেলিনা হোসেন আছে যাপিত জীবন। যে আমার বক্তব্যটা হচ্ছে যে সেইভাবে কি ভাষা আন্দোলন নিয়ে একটি মহাকাব্যিক রচনা হয়েছে, মহাকাব্যিক ঘটনা আছে কিন্তু রচনা হয়নি। আমার হায়াত ভাই, আমি জানি না, মানে আপনি তো আবার এই সাইকোলজিটা অনেক ভালো বোঝেন, আমার চেয়ে শিক্ষক মানুষ। আমার মনে হচ্ছে আমরা আমল করতে, আমাদের ব্যাপারটা বুঝে উঠতে এখন পর্যন্ত পুরো যাপিত জীবনের সাথে এটা বোঝাপড়া হয়নি। ভাষা আন্দোলনটা আমার কোথাও যে আবেগে চলছি আমরা, গভীরে প্রথিত কিনা আমার এখন পর্যন্ত সন্দেহ আছে। উপন্যাস ছাড়া একটি জাতির মানস গঠন হয় না। উপন্যাস ছাড়া একটা জাতির প্রেক্ষাপট, মানচিত্র বুঝতে পারবেন না। আপনি পৃথিবীর যে কোনো দেশের উপন্যাস ঘাটলেই কিন্তু আসবে। কবিতা কিন্তু লেখা হয়েছে অসাধারণ ভাষা আন্দোলনকে নিয়ে, কবিতা সিম্বলিক, কবিতা সিম্বলে, আমি সে জায়গায় আসছিলাম। কিন্তু একটি জাতির ভূগোল এবং মানচিত্র, ইতিহাস বুঝবে কেমন করে যদি উপন্যাস না হয়? এই যে 3 বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতির, পরে রবীন্দ্রনাথ, এই 4 জন মিলে তো বাঙালি জাতিকে উপন্যাসের জায়গায় দাঁড় করিয়ে দেয়। কোনো সন্দেহ, পরবর্তী পর্যায়ে বাঙালি মুসলমানদের বোধোদয় হয়েছে যে আমরা তো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, সুতরাং তারা লিখেছে। কিন্তু তার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে আমাদের। হাসান আজিলকের গল্পের জন্য, অথবা সত্যি কথা বলি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের জন্য আমাদের অনেকদিন অপেক্ষা করতেছে, অথবা সেলিম আল দীনের নাটকের জন্য অনেকদিন অপেক্ষা করতেছে। কিন্তু ভাষা আন্দোলন নিয়ে এত বড় একটি আন্দোলন
পুরো জাতি কেঁপে গেছে, পুরো পৃথিবীতে এখন স্বীকৃত যে আন্দোলনটি। আপনি খেয়াল করেন সেটা গান আছে, আব্দুল গাফফার চৌধুরীর লেখা, আলতাফ মাহমুদের সুরে অসাধারণ, সঙ্গীত আরো তৈরি হয়েছে। আবার কোথাও যায় এবং সুখেন্দুদার সুর আছে, লতিফ ভাইয়ের সুর আছে, প্রত্যেকের সুর আছে, শেখ লুৎফর রহমানের সুরে আছে, সঙ্গীত অনেকের আছে। কিন্তু আমার ধারণা উপন্যাস সেইভাবে এবং চলচ্চিত্র এবং নাটক তিনটি মাধ্যমে, যেগুলি ন্যারেটিভ মাধ্যম, সেগুলি ফেল করেছে। ন্যারেটিভ মাধ্যমগুলি ফেল করেছে। আপনি খেয়াল করেন চলচ্চিত্রে জহির রানের জীবন থেকে নেয়া, আমাদের সামনে আমজাদ হোসেন এখানে বসে আছে, নমস্য ব্যক্তি, যে উনি এটির কাহিনীকার এবং সংলাপ রচয়িতা, কিন্তু এটি কিন্তু একটা এলিগরি। তারপরে এই একটাই সম্পদ, কিন্তু এটা এলিগরি, কিন্তু এটা কিন্তু সেইভাবে ভাষা আন্দোলনের যে যে ঘটনা প্রবাহ সেটাকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে নাই। এটি পরিবারের মধ্যে থেকে খুব ইন্টারেস্টিংলি, এটি স্বৈরশাসন এবং ভাষা আন্দোলন দুটোকে কিন্তু উনি হ্যান্ডেল করেছেন খুব ইন্টারেস্টিংলি। সেটা আলাদা বিষয়, সেটিও বড় কাজ। কিন্তু আরেক ফাল্গুন তো হতে পারতো, আরেক ফাল্গুন তো হতে পারতো, হয়নি। কেন হয়নি আমি জানি, চলচ্চিত্রে নাটকেও কিন্তু আপনি খুঁজে পাবেন না ছিটে ফোটা কোনো কোনো দৃশ্য, কখনো মামুন রশিদ, কখনো সেলিম আলদিন, কখনো আমজাদ হোসেন, ব্যাপার ছিল না। আমার মনে হয় কোথাও যে আমরা এই যে গুরু দায়িত্বটা নিতে চাইনি, এই কষ্টটা, উপন্যাস লেখা খুব কঠিন কাজ বলে আমার মনে হয়, আমার প্রবন্ধের মতোই কঠিন, অনেক গবেষণা লাগে একটু উপন্যাসের জন্য। আমি দেখেছি আখতারুজ্জামান ইলিয়াসকে লিখতে, আমি সেলিম আলদিনকে দেখেছি, দুজনকে আপনারা সবাই দেখেছেন, এরা প্রতিটা আঁকতো, কাগজে বসে আঁকে আগে, কোথায় কি, রাস্তাটা কেমন, গাছটা কেমন, দালানটা কেমন। সেলিনা হোসেনের একটি উপন্যাস আছে গায়ত্রী সন্ধ্যা, যেটি ভাষা আন্দোলন না, মানে একেবারেই ভাষা আন্দোলনের আগের থেকে শুরু করে, মানে পাকিস্তান হওয়া থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত 3 খণ্ডের একটি উপন্যাস। সেখানে কিন্তু ভাষা আন্দোলন নিয়ে বিষয়গুলো এসেছিল ভালোভাবে, সেলিনা হোসেন। কিন্তু যেটি আপনি বলছেন যে একেবারেই ভাষা আন্দোলন নিয়ে পরিপূর্ণ উপন্যাস সেভাবে লেখা হয়নি। আমরা আসবো হায়াত মাহমুদের কাছে। আমাদের একজন দর্শক আছে ফোনে, আমরা একটা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ করেছি, শ্যানবাগ, নোয়াখালী থেকে বলছি। আজ মাননীয় বিজ্ঞ অতিথি এবং আজকের আলোচক বিন্দু, আমার একটি প্রশ্ন, মায়ের ভাষা বাংলা ভাষা 1952 ভাষা আন্দোলনে আমরা দেখেছি পৃথিবীর বাংলার ভাষার জন্য জীবন দিয়েছেন সালাম, বরকত, রফিক, জাব্বারেরা, কিন্তু আমরা সেই ভাষা হারিয়ে ফেলছি। 90 দশকের আগে আমরা দেখেছি যে বাংলা সাহিত্য এবং শিল্প যে একটি আর্ট ছিল, সংস্কৃতি ছিল, সেটা 90 দশকের পরে হারিয়ে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি আছে, আপনার বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়াতে ইংরেজি শব্দ নিয়ে ইংরেজি গান গাচ্ছে, ইংরেজি সাহিত্য আলোচনা করছে। আমার মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন, যে আমরা কি এভাবেই কি আমাদের মায়ের ভাষাটাকে হারিয়ে ফেলবো? যে ইতিহাস রচনা করছে আর সেই বাংলা ভাষাকে দিয়েই কিন্তু বাংলার জাতির পতাকা এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, কিন্তু আমরা সেই ভাষাকে ধরে রাখতে পারছি না। অথচ আপনাদের মতন গুণী শিল্পীরা থাকতে, সাহিত্য রচনা থাকতে, কিন্তু আমরা মায়ের ভাষাটাকে কার্যকর ভাবে। ধন্যবাদ দর্শক। আমি হায়াত মাহমুদ আপনার কাছে আসবো প্রশ্নটা নিয়ে। উনি যেটা বলছেন যে 90 দশকের পর থেকে উনি লক্ষ্য করছেন যে আমাদের ভাষায় যে সাহিত্য রচনার এটা কমতে শুরু করেছে। সংক্ষেপে যেটা বলা যায়, বুঝতে সুবিধা হবে এভাবে বললে, যে সমাজের চলনটাই পাল্টে গেছে। সমাজ যেভাবে চলছে, এই চলনের ধরনটা পাল্টে গেছে। এখন আমার ছেলে শুদ্ধ বাংলা বলছে কিনা, বাংলা বলতে গিয়ে কোনো উচ্চারণ ভুল হলো কিনা বা কোনো ত্রুটি হলো কিনা, এদিকে আমার খেয়াল নেই। ইংরেজি ঠিক মতো বলছে তো, এটা এক ধরনের, কি বলা যাবে, মানে এত কোনো ব্যাখ্যা নেই। হীনমন্যতা আছে, হীনমন্যতা, এটা এক ধরনের অসুখ। মানে মানসিকতাটাই পাল্টে যাচ্ছে আমাদের, এবং আমরা আসলে এবং সবাই তাতে তেল দিচ্ছি না। তবে একটা কথা কি হ্যাঁ ভাই, সেটা হচ্ছে যে এই যে উনি বলেন ভাষাটা মরে যাচ্ছে, আমি এটার সাথে একমত। ভাষা তো প্রতিদিনই মারা যায়, প্রতিদিনই। কিন্তু আমাদের মানে যেটা হায়াত ভাই বলছেন, এই কিছুদিন আগে আমরা একটা সেমিনার করেছি যেখানে হায়াত ভাই এটার করেছেন, সভাপতিত্ব করেছেন, ভাষা নিয়েই, 2টা অভিধান নিয়ে। 2 ভাষা, একই ভাষা 2টা অভিধান কেন, এই প্রশ্নগুলো এসছে আমাদের সামনে। কবি গালিব, হাসান গালিব, এটা সেখানে আমরা ভাবছিলাম যে এরকম জিনিসটা
যে ভাষা যে উৎপাদন হয় যে শ্রেণীটা, সেখান থেকে কিন্তু অদ্বৈত বর্ণবর্মন যখন এসে দাঁড়ায় আমাদের সামনে, আর রবীন্দ্রনাথ যখন একেবারেই এই যমুনার চরে এসে বসেন, তখন যে ভাষা উৎপাদনের জায়গাগুলোতে উনি অবলোকন করে জীবনযাপন করে যে ভাষাটা আমাদের উপহার দিয়েছেন, সেটা তো কমে গেছে। একজন লেখক, বড় লেখক আমাদের পাশে বসে আছে, আমজাদ ভাই, আপনি জিজ্ঞেস করেন উনার সাথে তো এখন গ্রামের সম্পর্কটা নাই, উৎপাদনের জায়গাটা থেকে উনি বিচ্ছিন্ন। তো সেই সঙ্গে উনি তো দালান কোঠার মধ্যে এখানে একটি একরৈখিক জীবন, একরৈখিক জীবনের ওই যে মধ্যে ওই যে ওই ব্যাপারটা, যে দালান কোঠার ভিড়ে, এই একটি ব্যাপার। আর ব্যাপারটাই হলো যে আপনাদেরকে চিন্তা করতে হবে, আমার যেটা ধারণা জি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের দেশের শিক্ষার হার কেমন ছিল। আমি কারণ জানি, আমরা মনে হয় যখন 10% ছিল না। না আমরা যখন 47 আমরা যখন যে কোনো কারণে পাকিস্তান হলো, হ্যাঁ। আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা। তখনও আমাদের শিক্ষিতের সংখ্যা খুব কম। সাহিত্যে তো ধরেন আমাদের আগের পিরিয়ডটায় যেটা হায়াত ভাই আছে, যেমন ধরেন একটার সময় জীবন্ত দাস, তারপরে আপনার বিষ্ণু দে, বা এরা যারা সবাই তখন কবিতা লিখেছেন, তারা প্রত্যেকেই ইংরেজিতে অনার্স এবং ভীষণ শিক্ষিত লোক ছিল। তখন পূর্ব বাংলায়, মানে আমাদের পশ্চিম পাকিস্তানে ওরকম শিক্ষিত লোকের ভীষণ অভাব ছিল। আমরা বিপদে পড়ে একটা আন্দোলন আমাদের হয়ে গেছে, কিন্তু আন্দোলনের ফসল ফলাবার যে কলম, আন্দোলনের ফসল ফলাবার যে মানে চেষ্টা, জমি, সেটা অনুপস্থিত, সেটা হয়নি। না, এবং কিন্তু- তারপরে পরে আমরা রাজনৈতিক তারপরে আমরা রাজনৈতিকভাবে এতবার আহত হচ্ছি, এতবার আক্রান্ত হচ্ছি, যে কেউ আর মাথা তুলে দাঁড়াবার শক্তি শিল্প সাহিত্যের ক্ষেত্রটা আর, হ্যাঁ সেটা ঠিক। কিন্তু জীবন দাস কিন্তু এই অজপাড়াগায় থেকে কিন্তু বাংলা ভাষাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে অন্তজ শ্রেণীর ভাষা। না বরং সে কলকাতায় কিংবা বোম্বেতে গিয়ে চাকরি করার সময় তার লেখার ধার কমে গিয়েছিল। যা কিছু হয়েছে বরিশালে বসে। আমি সেটাই বলছি, যে সুতরাং আমার মনে হয়েছে এটা। হ্যাঁ, এখন আমাদের যে জলদাস, হরিশঙ্কর জলদাস, উনার লেখা পড়লে কিন্তু বুঝবেন একটা আলাদা বিদ্যুৎ, একটা আলাদা চমক আছে কিন্তু, এবং ভাষা আমদানি হচ্ছে। আমি খুব প্রয়োজন মনে করি এটার। এমনকি আমি নগরকে খারাপ বলছি না, নগরে বসবাস করে নগরের বন্ধু তো আমি হতে পারি নাই। না, নাগরিক সমাজের বন্ধু না, এখন পুরোপুরি যতই মানে অট্টালিকা উঠুক, ভবন উঠুক, এখনো পুরোপুরি বাংলাদেশ, ঢাকা শহর নাগরিক হয়নি। মানে নাগরিকের যে ব্যাপারটা, সেটা এখনো বাংলাদেশ হয়নি। এখনো ধানমন্ডির বাড়িতে কিংবা গুলশানের বাড়িতে গ্রামে এসে মা বাবা বসবাস করছে, গ্রামের কথা বলছে। ওই নাগরিক ব্যাপার যেটা, সেটা এখনো হয়ে ওঠেনি। হয়তো আমার ধারণা, আমি নিশ্চয়ই, আমার বিশ্বাস আছে যে আপনারা যেরকম আশা করছেন যে বিরাট উপন্যাস বা কিছু আসুক না, এটা হবে। যে আমি বললাম তো, যে এত ঘন ঘন আমরা আক্রান্ত হয়েছি রাজনৈতিকভাবে, যে কেউ মাথা তুলে দাঁড়াবার পাচ্ছে না, এবং আস্তে আস্তে ক্রমশ আমাদের মানে কাজের জায়গাগুলো, আমাদের পত্রপত্রিকায় সাহিত্যের যে জায়গাগুলো, আমাদের মঞ্চের যে জায়গাগুলো, এই ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, যেখানে বেড়ে যাওয়ার কথা দ্বিগুণ তিনগুণ পরিমাণে। আমরা আলোচনা আসবে একটু, আমরা একটু একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি, তারপর আবার আলোচনা আসবে। চমৎকার আলোচনা হচ্ছে আপনাদের। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রেজা বলছি ওয়ারি থেকে। বলুন। আমার বিজ্ঞ আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই পবিত্র বাংলা ভাষা, এই ভাষাটাকে এখনকার প্রজন্মের লেখক লেখিকারা তাদের নাটকের মধ্যে এতটা বেশি বিকৃত করে কেন আমাদের সামনে তুলে ধরছে? ধন্যবাদ। উনি যেটা বলছেন, নাটক বলতে মঞ্চ টেলিভিশন নাটকের কথা। হ্যাঁ, আমরা তো সেই নিয়েই আলাপ আলোচনা যে টেলিভিশন নাটকে যে প্রমিত ভাষার ব্যবহারের বদলে এখন যে একটা জগা খিচুড়ি ভাষা ব্যবহার করা হচ্ছে, এবং মানে এটা কিন্তু লোকাল ভাষা বা আঞ্চলিক ভাষা নয়। আঞ্চলিক ভাষা তো অবশ্যই আমাদের গর্ব, আঞ্চলিক ভাষা অপভ্রংশ। হ্যাঁ, বলা হচ্ছে যে এই ভাষায় আমরা আজকাল কথা বলি, সুতরাং এই ভাষাই না, এটা নিন্দনীয়। আমার কথা হচ্ছে চরিত্রের কারণে একটি আঞ্চলিক ভাষা আসতেই পারে, চরিত্রের কারণে একটি প্রমিত ভাষার লোক কথা বলতেই পারে, কিন্তু এই দুটোকে ভেঙে যে ভাষাটা জন্ম হয়েছে টেলিভিশন মাধ্যমে, এটা নিন্দনীয়, কারণ এই ভাষাটা আমাদের ভাষা নয়। কিন্তু সেই সঙ্গে যে পরিশ্রমটা আছে, যে আমি যশোর
এর ভাষার উপরে বা কুষ্টিয়ার ভাষার উপরে হ্যাঁ। একটি নাটক করব, তার জন্য যে অসম 6 পরিশ্রম। মাস বা 1 বছর আমাকে যে মহরত দিতে হবে, তাদের যে উচ্চারণগুলো, তাদের যে বাণীগুলো ওই এলাকার আঞ্চলিক, সেটা তো আমরা করছি না। আমি একটা কথা বলি আপনাকে, খুব সত্যি কথা বলেন। সেলিম আল দিনের কথা বলতে হয় এই কারণে, নোয়াখালীতে যে সে 4 বছর 3.5, আপনার খেয়াল আছে, আনার ভান্ডারি লিখলো যে হাত হদাই। তারপরে আপনার নেত্রকোনা এই অঞ্চলের থেকে ওই মান্দিদের সাথে থেকে বনপাংশুর লিখলো। ময়মনসিংহ এর থেকে আপনি মানে ও প্রতিটা জায়গায় যায় এবং সে হ্যাঁ, এটা দরকার ছিল না। দরকার মানে তো। আপনার বিশ্ববিদ্যালয়ের লেখক মানুষ, মানেই তাকে যেতে হবে। আমার মনে হয়েছে কি ভাষার এই টেলিভিশনের ভাষা বিকৃতি চলছে, ফাঁকিবাজির কোনো এইটার ক্ষেত্র নেই। প্রতিরোধ, জি, না, এটা না, প্রতিরোধ হওয়া সবকিছুই উচিত। চলছে, শিল্পে ফাঁকিবাজির কোনো জায়গা নেই, ফাঁকিবাজির জায়গা নেই। আর যেটা বলছিলেন আপনি, আমজাদ ভাই একটা কথা খুব ইম্পর্টেন্ট বলছিল, ভুলে গেলাম এই মুহূর্তে। খুব ইন্টারেস্টিং যে আমাদের আসলে যেই নিয়োজিত হওয়ার যে জায়গাটা, পরিসরটা সেটা কমে আসছে। এই কারণে আমি বলি, আগে কি ছিল, আমার একটা ধারণা, আমি ভুল বলতে পারি, একটু শুদ্ধ করেন। আগে একজন মানুষ দেখেছে, একটা গাছ দেখেছে, একটি নদী দেখেছে, একটা পাহাড় দেখেছে, আকাশ দেখেছে, বর্ষা, সকল কিছু সে 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 এক ধরনের উদযাপন করেছে, করে তার লেখনীর মাধ্যমে, এটাই তার মাধ্যম ছিল। এখন তো একটা বাড়তি মাধ্যম চলে এসছে, দৃশ্য মাধ্যম, ভিজুয়াল মাধ্যম। এটি আমাদের অনেক সময় কেড়ে নিয়েছে, অনেক সময় কেড়ে নিয়েছে, অনেক কিছু নষ্ট করে স্যার বলেন। না, ঠিক ঠিক ঠিক, কথা ঠিক। নষ্ট করেছে। বা আমরা এখন লেখ্য মাধ্যমে আর নিজেকে নিয়োজিত রাখতে চাচ্ছি না। পাঠক হিসাবে, দর্শক হিসাবে আমার মনে হয়েছে আমরা ওদিকে যেতে চাচ্ছি। আর যারা লিখতো তারা হয়তো অনেক বেশি টেলিভিশনে নাটক অথবা কিছু একটা চলচ্চিত্র তো হচ্ছে না। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের দেশে, বাংলাদেশে, যে আমাদের কোনো লেখক, একমাত্র হুমায়ুন ছাড়া কোনো লেখকই পেশা হিসেবে লেখাটাকে দিতে পারেনি। এখন এই একজন লেখক, সে লেখাটাই তার মূল, সে যদি এটাকে পেশা হিসেবে না নিতে পারে, তাহলে তো কিছু হবে না। না, কিন্তু তাকে পেট চালাতে হবে, সংসার চালাতে হবে। সেটাই তো বলছি, তাকে পেট চালাতে হবে, সংসার চালাতে হবে, অমুক করতে হবে। আপনি বলেন, সেটা বড় কথা না। বড় কথা হলো যে সমরেশ মজুমদার প্রথম কালবেলা যে উপন্যাসটি নিয়ে এলো, প্রথম উপন্যাস পড়ার পরেই তো গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় হয়ে গেল। তারপরে 3টা এপিসোড সে লিখলো, অসম্ভব। পরবর্তী পর্যায়ে কিন্তু সমরেশ মজুমদার ওই পর্যায়ে যেতেই পারেনি, এখানে এসে হারিয়ে গেল আবার। এই হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের যে দৃষ্টান্তগুলো রেখে গেছে, যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যে দৃষ্টান্ত মূলত উপন্যাসের জন্য, সেই দৃষ্টান্ত কিন্তু আমাদের 21 হোক, আমাদের মুক্তিযুদ্ধ হোক, ওই দৃষ্টান্তটা তো আমাকে মনে রাখতে হবে যে তখনকার আমলে সে যেভাবে মানে উপন্যাসকে যেভাবে বিস্তারিত করা যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বিস্তার এবং গভীরতা। এবং আজকে আরেকটি নতুন কথা বলি, আজকে আমাদের বইমেলায় আমার খুব দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে যে বেশ কিছু, আমাদের ভাগ্য ভালো যে কিছু অনেকগুলো বিদেশি লেখক এসছে। সেই সঙ্গে আমার প্রশ্নটা জেগেছে যে বিদেশি লেখকরা যখন আসবে, তখন আমাদের বিখ্যাত লেখকদের অন্তত 8-10 জনের রিট্রান্সলেট করা, আগে কবির স্যার থাকতে লিখতো, কিছু কিছু অনুবাদ করে গেছে, যে এই যে লেখকগুলো, বিদেশি লেখকগুলো আসছে, তারা বাংলাদেশের লেখকদের সঙ্গে কথা বলছে, কিন্তু তাদের লেখা তো তারা পড়তে পারছে না। এটা যদি অনুবাদ করা থাকতো, যে বিদেশি লেখকরা আসবে, এই আমরা সেলিনা হোসেনের কিংবা শামসুর রহমানের কবিতাগুলো আমরা ইংরেজিতে রিট্রান্সলেট করে রাখলাম, এই যে প্রয়োজন, মানে যে যেটা প্রস্তুতি করা দরকার, সেটা করা হয় না, উৎসব করা হয়, প্রস্তুতি হয় না। আপনার শিক্ষা মাধ্যমেই তো আপনার বাংলার ইয়ে নেই, আপনি বিচার কার্যে বাংলা নেই, প্রশাসনে বাংলা নেই, আপনি বুঝছেন না, শুধু উপন্যাসে সাহিত্যে কেন চাইবো, সেই জীবনের সর্বক্ষেত্রে বাংলা অনুপস্থিত। যে আরেকটি বিষয় আছে যেটা আপনাদের আলোচনায় বেরিয়ে এসছে একটু আগে, যে আসলে যেটা আমজাদ ভাই বলছিলেন যে আমরা এত বেশি অন্যান্য বিষয়ে ব্যস্ত হয়ে গেছি, আন্দোলন ইত্যাদি, যে হয়তো আক্রান্ত হয়েছে, সাহিত্যে সেইভাবে আসেনি। তারপরে দৃশ্য মাধ্যম যেভাবে আমাদের গ্রাস করেছে, আসলে এখন সব কিছুই হয়তো প্রয়োজনের তাগিদে হচ্ছে। এবং যেই কারণে লক্ষ্য করবেন যে টেলিভিশন নাটকে কিন্তু আমরা 21 নিয়ে নাটক অনেক দেখি, মানে অনেক নাটক প্রতি বছরই, যেহেতু এটা টেলিভিশন চ্যানেলগুলোর একটা চাহিদা থাকে, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসলে বেশ কিছু নাটক দেখি। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? সেগুলো যে খুব সব
খুব মানসম্মত হচ্ছে তা হয়তো নয়। আমার পুরোপুরিভাবে মনে হয়েছে যে আমরা পুরো সমাজটা এবং রাষ্ট্র আমরা আনুষ্ঠানিকতার মধ্যে নিজেদেরকে রাইট। নিয়োজিত করে ফেলেছি। 21 আসলে 21শে ফেব্রুয়ারি মানে ব্যাপারটা ভালো Valentine's Day ভালো, কিন্তু ওর মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, নিজের বিশ্বাস থেকে নয়, ওটা করতে হবে, করতে হবে, মানে ওটা একটা নিয়ম আর কি। নিয়ম। এবং টেলিভিশন চ্যানেলগুলো ওই 21শে ফেব্রুয়ারি আসলে নাটক করো। আমার কথা তো 21শে ফেব্রুয়ারিকে নাটক তো একটা দুটো হতেই পারে, কিন্তু সারা বছর যে নাটকগুলি করছি সেই নাটকগুলো বাঙালি এবং বাংলা ভাষা এই দুটোকে বা মানুষকে ধারণ করছে কিনা। যে ভাষাটা বলছি, যে একটু আগে মোর্শেদ যেটা বলছিল, যে ভাষাটা বলছে টেলিভিশন নাটকে, সেই ভাষাটা কি আমাদের ভাষা কিনা, তাই নয় কি? যে জীবনটা দেখছি সেই জীবনটা কি আমাদের জীবন কিনা। জীবন বোধ, এইটাই তো বড় কথা, যে জীবন বোধটা কজন লেখকের হাতে এসছে। জীবন নিয়ে, জীবনের গভীরে গিয়ে তার মানে চরিত্রায়নে। অত ব্যাপারটা এমন যে ফরমাস দিয়ে করা যাবে না, না, কোনো ভেতর কিছু থেকে ফরমাস আসতে দিয়ে হবে। করা যাবে না। এবং ওই যে যেটা 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 আমাদের অসুবিধা, যে যখন ভাষা আন্দোলন, তখন আমরা ক্লাস 3-4 পড়ি আর কি। আমার মা তো তখন বুঝে না ভাষা আন্দোলনটা কি। আমি স্কুলে থাকি, আমাদেরকে স্কুল থেকে বের করে রাস্তায়, সিমেন্ট কংক্রিটের রাস্তায় বলে দিয়েছে তোমরা অ আ ক খ লেখো, সার্কেল অফিসার যাতে না যেতে পারে। আমরা তো ওখানে শুয়ে বসে অ আ ক খ লিখছি, বর্ণমালা। বাড়িতে এসে মাকে তো আর বর্ণমালা বুঝাতে পারছি না। এই যে আমাদের জায়গাটা, কিন্তু ওই বোধটা যে দিয়ে দিয়েছে ওই বয়সে। হ্যাঁ, ওই বোধটা দিয়ে দিয়েছে, কিন্তু আমার মাকে তো আমি বুঝাতে পারিনি। এখনকার মাকেও একটা ছেলে বুঝাতে পারছে না যে তোমার ভাষা বোঝানো উচিত, যে তোমার ভাষা এই, তোমার ভাষা এই, তোমার মুখ থেকে আমি ভাষাটা শিখি, সেই ভাষাটা কেড়ে নিতে চায়। এটা যদি মার সঙ্গে ছেলের একটা মানে সৎ পরামর্শ আসে, সমঝোতে আসে। না, সংকটটা বুঝছে না কেন আমি বলি, পাকিস্তান আর্মি বা পাকিস্তানি সেনা শাসকরা আমাদের ভাষাটা সরাসরি একটি রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাদের ছিনিয়ে নিতে চাইছে। এখন প্রত্যহ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিকভাবে ভাষাটা আপনার হাত থেকে কেড়ে নিচ্ছে। আপনি খেয়াল করেন, অনবরত এটা ভয়াবহ, কিন্তু একই কাজ, কিন্তু এটি নিবৃত্ত করছে, রক্ত ঝরছে না, কিন্তু রক্ত আপনার উদাও হচ্ছে শরীর থেকে, ভাষা উদাও হচ্ছে। আর ওই সময় বরকত জীবন দিয়েছে, রফিক বরকত। এবং আমরা দেখুন যে আমাদের যে ভাষা আন্দোলনের চেতনাতেই আমাদের সাংস্কৃতিক আন্দোলনও 60-এর দশকে কিন্তু বিকাশ লাভ করেছিল। কিন্তু আজকে সেই সংগঠনগুলোর কোনো তৎপরতা আমরা কিন্তু দেখি না। উদীচিত তৎপরতা তো প্রায় হারিয়ে গেছে। খেলাঘর, কুচিকাচার মেলা, কত সংগঠন ছিল আমাদের। তারপরে আগে আমরা দেখা গেছে যে 21শে ফেব্রুয়ারি এলেই পাড়ায় পাড়ায় কিন্তু ছোট ছোট বই বের করা, সংকলন। আমার মনে আছে আমি নিজে করতাম, আমরা সবাই নিজে গিয়ে বিক্রি করতাম। সেই রেওয়াজগুলো, মানে সেই ট্রেডিশনগুলো এখনকার ছেলেমেয়েদের মধ্যে সেগুলো আর দেখা যায় না। দেখা যায় না, মানে কি ওই জিনিসটাই তো নাই। এই যে সকালবেলা ভোরবেলা উঠে ফুল, তখন তো ফুলের দোকান ছিল না ঢাকা শহরে, 4টের সময় করে ফুল চুরি করে নিয়ে খালি পায়ে যেভাবে আস্তে 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 শহীদ মিনারে গিয়ে বসতাম। তোমার শীত বেশি পড়তো এখন থেকে। হ্যাঁ, তখন শীত বেশি পড়তো। বসতাম, ওখান থেকে আজিমপুরে যেতাম। এবং তখন একটা বিরহ ছিল, ওই আমাদের ইউনিভার্সিটির সমস্ত অধ্যাপকরা বসে থাকতেন, আমরা গিয়ে ফুলগুলো অতি কষ্টে, রাত্রি জাগা ফুল, সেগুলো নিয়ে তার কাছে জমা দিতাম। তারপর ওখান থেকে আজিমপুরে যেতাম। এই যে কষ্টের দিনগুলো, তখন একটা বিরহ ছিল আমাদের মধ্যে। এখন তো সেটা নাই। একটা জিনিস কি, এখন তো হাজার হাজার ছেলে মেয়ে ক্যাসেট বাজিয়ে উৎসব পালন করছে। বিকল্প একটা জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ মোর্শেদ যেটা বলছিল যে আগে যে সংকলন বেরোতো, এখন ধরেন আমি মনে করি ইন্টারনেটে ফেসবুক এসছে, এটা নতুন ভূমি একটা পেয়েছে আমাদের তরুণরা, খুব ভালো। তারা লিখছো ভাষা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, সংস্কৃতি নিয়ে, কিন্তু যে ভাষাটা ব্যবহার করছে সেই ভাষাটা বাংলা কিনা প্রশ্নটা হচ্ছে না। আমি আর কোনো আরেকটি বিষয় বলি একটু। বইমেলার উদ্বোধনী দিনে চেক প্রজাতন্ত্রের একজন লেখক গবেষক রিবেক মার্টিন, তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি আমাদের বলেছেন যে বিশ্বব্যাপী সংঘাত বন্ধ করার জন্য আমাদের এই ভাষা আন্দোলনের চেতনাকে, বিশেষ করে তিনি বলেছেন মানসিক ভাষা, যেটা বিশ্বব্যাপী মানসিক ভাষা, সেটাকে আমাদের সমৃদ্ধ করতে হবে। চমৎকার একটা কথা বলেছেন, সেটা নিয়ে একটু বলবেন নাকি? মানে যেই ভাষা আমাদের সব মানুষকে এক করবে, সেখানে বাংলা, বড় ব্যাপার হচ্ছে যে সেটি হচ্ছে আপনার যে অক্ষর আছে, অক্ষরকে অতিক্রম করে কিভাবে? ধ্বনি আর শরীরের ভাষা দিয়ে। ধ্বনির একটা আলাদা দোতনা আছে, যেটি আমার মা, আমাদের সবার মা আমাদেরকে শিখিয়েছে।
মা কিন্তু ওই যেটা এবং বলছিল, সেই মানসিক ভাষাটা নিশ্চয়ই হবে আমাদের মানে এমন একটা চেতনার জায়গা থেকে, যেই চেতনাটি সার্বজনীন বিশ্ব শান্তির জন্য অবশ্যই, কাজ করবে, শান্তির জন্য, অবশ্যই হানাহানি আমাদের হানাহানি বন্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ অবশ্যই, করবে, সেই ধরনের একটা মানসিক ভাষার কথা উনি বলতে মানসিক তো চেয়েছেন, খুব যে এটি খুবই ক্লাসিক খুব শব্দ জরুরি, ব্যবহার খুব করেছেন। জরুরি। খুবই জরুরি আজকের বিশ্বে আমাদের যদি আবার শান্তি ফিরিয়ে আনতে হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কিছু আলোচনার সুযোগ পেলাম আমাদের 21 নিয়ে। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।